প্রথমেই আমি প্রশ্ন করব দেবজিৎ বাবুকে, যে দেবজিৎ বাবু, আমি প্রথম প্রশ্নটা আজকে বিরোধীদের উদ্দেশ্যে রাখবো। আমরা বারবার দেখেছি, সেটা ভোটের আগে এজেন্ডা হিসেবে হোক বা যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে তখন বিরোধীরা সোচ্চার, কিন্তু আদতে কি করতে পারছে তারা? আদতে এই সিস্টেম থেকে কিভাবে টেনে বার করা যাবে দুর্নীতিকে, তার জন্য কি করেছেন আপনারা বিরোধী হিসেবে? কি আপনাদের পদক্ষেপ, কি আপনাদের ফাংশন? দেখুন, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। প্রথমে তো আমরা যদি গিয়ে মামলা মোকদ্দমাগুলো না করতাম, আমরা বিরোধীরা, তাহলে এবং সাধারণ মানুষ যারা করেছেন সর্বান্তকরণে যদি সমর্থন না করতাম, তাহলে জিনিসটা আরও পিছিয়ে যেত। বিরোধীদের কাজ তো এরম নয় যে সরকার চালানো, বিরোধীদের কাজ হচ্ছে সরকার যদি কোনো গোলমাল করেন, কোথাও যদি ভুল করেন, সেটা চোখে আঙুল দিয়ে দেখানো। আমরা সেটা করতে যথেষ্ট সক্ষম হয়েছি। পশ্চিমবাংলার সমস্ত বিরোধী যারা রয়েছেন, ভারতীয় জনতা পার্টি যেহেতু প্রধান বিরোধী দল, তারা সেটা মন দিয়েই করেছেন এবং বিধানসভার বাইরে এবং বিধানসভার ভেতরে এই নিয়ে আমরা বারবার আন্দোলন করেছি। কোর্টের আঙিনায়, কোর্টের বাইরে বিভিন্ন জায়গাতে আমরা কাজকর্ম করার চেষ্টা করেছি, এই কাজ মানে যারা যাতে সঠিকভাবে যারা পরীক্ষা দিয়েছেন তারা যাতে চাকরিটা পান। বহু জায়গাতে আমি ব্যক্তিগতভাবে গিয়েছি, এনাদের বহু আন্দোলনে আমি সামিল হয়েছি, সেটা যারা আন্দোলনকারী তারা জানেন। এবং আমার মতন আরও যারা আমাদের, আমি তো সাধারণ কর্মী মাত্র, যারা আমাদের দলীয় নেতা রয়েছেন তারাও গিয়েছেন। কিন্তু প্রশ্নটা আপনার খুবই মানে আজকের দিনের জন্য প্রাসঙ্গিক, যে এটা করেই বা কতটা কি করতে পারা গেছে। অবশ্যই তো, যেখানে কিনা মুখ্যমন্ত্রী এবং তার পুরো ক্যাবিনেট দাঁড়িয়ে থেকে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে দুর্নীতি নয় বলে একটা তকমা দেন, যেখানে কিনা আমার আপনার ট্যাক্সের পয়সায় এই রাজ্য সরকার একের পর এক বাঘা বাঘা আইনজীবীদের শুধুমাত্র অপরাধীদের আড়াল করার জন্য যোগ দেন বিভিন্ন কোর্টে। হাইকোর্ট যদি আজকে মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয় এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন বিচারপতি যদি আজকে এই রায়গুলো না দিতেন, তাহলে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শেকড় যে কত মারাত্মক, কত ভেতরে আছে কেউ জানতো না। আজকে শতরঞ্জন খুব একটা কিছু লাভ হচ্ছে না। আমরা এই আলোচনাগুলোকে অ্যাক্রস দ্য ডিবেট টেবল আলোচনা করে যাই, কিন্তু তাতে করে এই যারা 26,753 জন, 25,753 জন, তাদের কি লাভ হচ্ছে আমি জানি না। পরবর্তী সময় যে 42,000 টেটের যাদের নিয়ে আজকে বিচারপতি অমৃতা সিনহাও কথা বলছেন, আমি জানি না এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে। আপনি যে কথা বলছেন একদমই ঠিক, আপনি হয়তো আপনার জায়গা থেকে ঠিক, কিন্তু এই পরেও প্রশ্ন থাকে শ্যাডো ক্যাবিনেট, যারা বিধানসভায় বা লোকসভায় থাকে যে বিরোধীরা, তাদেরকে বলা হয় শ্যাডো ক্যাবিনেট। এই শ্যাডো ক্যাবিনেট হিসেবে আপনারা কতটা কাজ করতে পারলেন, সেই প্রশ্নটা অবশ্যই রাজ্যের মানুষ এবং দেশের মানুষ করছে। আসবো আপনার কাছে। চাকরি প্রার্থী যাদের জন্য, যাদের দিকে তাকিয়ে আমাদের এই শো, আমি অরুণিমার কাছে আসবো। অরুণিমা, আমরা দেখেছি যে বারবার আপনারা বসে থেকেছেন। আমরা যখন ক্যামেরা নিয়ে গেছি, এমন একটা সময়ও এসছে, আমরা দেখেছি আপনারা হয়তো বলেছেন একটু আমাদেরকে বলতে সুযোগ দিন না। আমরা গেছি, অবশ্যই গেছি, আপনাদেরকে বলতে, আপনারা কি বলতে চাইছেন সেটা শোনার চেষ্টা করেছি, দর্শকদের সামনে তুলে ধরেছি। তারপর সেটা দীর্ঘ ইতিহাস এখন যা চলছে। কিন্তু এই যে যেদিন সিবিআই দেওয়া হলো, যেদিন আপনাদের মামলায় সিবিআই তদন্ত করবে, সেই দিন আপনারা যে আশার আলো দেখেছিলেন, আর আজকে এতগুলো দিন চলে যাওয়ার পরে সেই একই রকমভাবে কি আশায় বুক বাঁধতে পারছেন? প্রথমত বিশাখাদি বলি, আমরা একটা এই বর্তমানে যারা চাকরি প্রার্থী, শুধু তা না, বর্তমানে এই জায়গায় দাঁড়িয়ে যারা চাকরিরত, তারা ইনক্লুড একটা গভীর ষড়যন্ত্রের শিকার। এই ষড়যন্ত্রের জাল রচনা কোথায় হয়েছে? এসএসসিতে এবং সরকারি বদান্যতায়। কথাটা কেন বলছি, আজকে একটা সরকারি ইনস্টিটিউশনে বসে অর্গানাইজড ওয়েতে এই ক্রাইমটা সংগঠিত হয়েছে, তা আজ কার্যত প্রমাণিত। কারণ আমাদের বাক কমিটির রিপোর্ট কিন্তু বলেছে হ্যাঁ দুর্নীতি হয়েছে। এখন কে টাকা, এটা মানে আপনার টাকার বিনিময়ে কতটা, রেফারেন্সের ইয়েতে কতটা, সেগুলো বিচার সাপেক্ষ। কিন্তু রেসিডুয়াল কারা পাচ্ছে, পেনাল্টি কারা দিচ্ছে আমরা। এই যে ইনক্লুড এই 26,000, প্রায় 26,000, এবং যারা কিনা এই আন্দোলনে প্রত্যেক দিন ঝড় জল রোদ, শুধু তা না, প্রত্যেক দিন বঞ্চিত হচ্ছে সোশ্যালি, ইকোনমিক্যালি, কালচারি, যেভাবে বলুন, জীবন জীবিকা থেকে। তারপরে দেখুন, ধরে নিলাম যেটা মুখ্যমন্ত্রী বারবার বলেন তিনি নাকি অবগত ছিলেন না। আচ্ছা, যখন অবগত হচ্ছে, একটু আগে আপনি দেখালেন 2019 থেকে অবগত। অরুণিমা, আমাদের আসতে হবে সেই বিষয়টা। তো 2019 সাল থেকে যখন প্রেস ক্লাবের বাইরে তিনি পার্থ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গেলেন, এদেরকে দেখতে হবে, নির্বাচনের পর এদেরকে দেখতে হবে তখন কি অবগত ছিলেন। যদি তখন থেকেও 2024 পর্যন্ত অবগত হন, তাহলে এতদিনে কোন কাজটা করতে পারলো প্রশাসন? এই প্রশ্নগুলো নিয়ে আসবো। অরুণিমা, অনেকগুলো কথা বলার আছে, একটা বলেন প্লিজ একটা। তারপরেও দেখুন, যখন
জাস্টিস গাঙ্গুলি বললেন তখন যে এই ম্যানিপুলেশনগুলো দেখা বললো ব্ল্যাঙ্ক ওএমআর শিট, তখন লাফিয়ে চলে গেল কোথায়? আমাদেরই ট্যাক্সের টাকা খরচ করে ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট, সেখান থেকে আবার স্পেশাল ডিভিশন হয়ে জাস্টিস বসাক যখন এই রায় দিলেন এটা এই যে গোটা প্রক্রিয়াটা একবার ভাবুন, এর উদ্দেশ্য কি? ওই যে উনি বলেছেন, কিন্তু এসএসসি কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ স্যার কিন্তু স্বীকার করেছেন, হ্যাঁ ম্যানিপুলেশন হয়েছে, যোগ্য অযোগ্য সেগ্রিগেশন সম্ভব। তাহলে সেটা এতদিন বলেন না কেন? একবার বললেন সম্ভব হচ্ছে না। কেন? এর মূলে কি? যারা ম্যানিপুলেশনের মাধ্যমে এই কাজ পেয়েছে তাদেরকে রক্ষা করা, আর বলির পাঠা হচ্ছে কারা? যারা দিনে রাতে সবসময় বসে আছেন রাস্তায়, যারা দুর্নীতির আশ্রয় নেয়নি এবং যারা এখনো নিজের পরে কনফিডেন্ট, আমি আমার যোগ্যতায় আমার কাজ পাওয়ার আমি যোগ্য, এবং এই যে স্বীকার করেছে যে হ্যাঁ ম্যানিপুলেশন হয়েছে, অযোগ্যদের সেগ্রিগেশন, কাদের সেগ্রিগেশন করবে? ঠিক এই জায়গা থেকে আছে আপনি যে বলছেন অযোগ্যদের সেগ্রিগেশন, অযোগ্যদের চাকরি, যারা যোগ্যরা চাকরি করছে, যারা ঘুরপথে বেনিয়ম করে চাকরি পেয়েছে তাদের বাঁচানোর জন্য শিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই মিলে উঠে পড়ে লেগেছেন, তারা আদালতে গিয়েছেন। মণিশঙ্কর বাবু একটু মনে করে দেখুন, এই যে এই কথাগুলো আজকে অরুণিমা বলছেন বা ইলিয়াস আন্দোলনকারী হিসেবে তারাও নিশ্চয়ই একই কথা বলবেন, এগুলো সামনাসামনি হয়ে কখনো মনে হয় না যে একবার নিজের বিবেককে প্রশ্ন করি, আমরা যাকে ডিফেন্ড করছি আছেন মণিশঙ্কর বাবু একটু মনে করে দেখুন, এই যে এই কথাগুলো আজকে অরুণিমা বলছেন বা ইলিয়াস আন্দোলনকারী হিসেবে তারাও নিশ্চয়ই একই কথা বলবেন, এগুলো সামনাসামনি হয়ে কখনো মনে হয় না যে একবার নিজের বিবেককে প্রশ্ন করি, আমরা যাকে ডিফেন্ড করছি আদৌ কি ডিফেন্ড করার যোগ্য তারা? দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে যে কথাগুলো অরুণিমা দেবী বলছিলেন, এইগুলো তো আমরা অনেক দিন ধরে আলোচনা করছি, এবং এই যে একটা স্ক্যাম হয়েছে, দুর্নীতি হয়েছে, সেটা প্রাইমা ফেসি প্রুভড হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে ওই আলোচনাগুলো আমার মনে হয় খুব একটা প্রাসঙ্গিক নয়, কারণ পুরো ম্যাটারটা কোর্টের আন্ডারে আছে। আমি যেটা ভয় পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে, মানে আপগ্রেড পিছন দিকে আমি ফিরে যেতে চাইছি না। দেখুন, যারা আন্দোলন করছে না, আমার মনে হয় সবাই কিন্তু চাকরি প্রার্থী বা চাকরির যোগ্য, এরা সবাই নয়, এর মধ্যে অনেক আছে যারা এর সঙ্গে কোনো রিলেটেডই নয়, কিন্তু তারা আন্দোলনে আছে। আমি বলছি আমি বলছি আপনি যে বলছেন একদম ঠিক কথা, বাজ বিচারটা হবে কোর্ট থেকে, মুড়ি আর মুরগি তো মিশে গিয়েছে। আমি বলিনি, বলতে দিন প্লিজ 2 মিনিট আমি বলতে দিন। আমি বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে হাইকোর্টে যখন মামলাটা গেল, তারপরে সুপ্রিম কোর্টে গেল, যারা আন্দোলন করছেন তারা এখনো মমতা ব্যানার্জির কাছ থেকে রিলিফ চাইছেন, আমাকে চাকরি দিন, এরা যোগ্য এরা অযোগ্য। সম্ভব তো না, বাস্তবটা বুঝতে হবে। তাহলে আন্দোলনটা আজকের দিনে কার বিরুদ্ধে করছে? আন্দোলনটা প্রাসঙ্গিক নয়। সেকেন্ডলি হচ্ছে, দেখুন প্রত্যেকটা টিভি চ্যানেলে বলছে যারা অযোগ্য, আমি খুব পার্টিনেন্ট কোশ্চেন করছি, আমি ওই লাইনে আমি যাব না বিশাখা, আমি ওই লাইনে যাব না, আমি খুব পার্টিনেন্ট সেই কথা বলেননি, বলেছে আমাদের সরকার কারোর চাকরি আমি আজকের দিনে দাঁড়িয়ে আলোচনাটা করতে চাইছি। একদম ঠিক বলছেন বিশাখা, একদম ঠিক বলছো, উনিও ঠিক বলছে। আমি বলছি এই জন্যই তর্ক হয়, বলে দিন তা বলবেন, উত্তর দেবেন। আমি বলছি যে আলোচনাগুলো করছে বা তুমি করছো, সেই আলোচনাগুলো তো আমি যাচ্ছি না, তো আমি যাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে কি জায়গায় ব্যাপারটা দাঁড়িয়ে, না আজকের দিনে দাঁড়িয়ে ব্যাপারটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আজকে হচ্ছে এখানে যারা চাকরি করছে তাদের মধ্যে যোগ্য আছে অযোগ্য আছে, তাই তো? সবারই কথাতেই তাই। অযোগ্যরাও আজকে চাকরি করছে, অযোগ্যরা কিন্তু চাকরি করছে কোর্টের স্টে অর্ডারে, তার মানে কোর্ট কিন্তু অযোগ্যদের চাকরি করতে অ্যালাউ করছে। কালকে যখন হবে এরা অযোগ্য, না কালকে যখন প্রমাণিত হবে এরা অযোগ্য, তারপর এই অযোগ্য চাকরি মানে শিক্ষকরা এদেরকে পড়িয়েছে তারা অযোগ্য, তাহলে এরা কারা এলাও করছে? জিনিস আপনি গুলিয়ে দিচ্ছেন যে অযোগ্যগুলো চাকরি করছে কে অর্ডার দিয়ে? সেগুলো যদি সামনে না আসে কোথাও লাস্ট কোশ্চেনটা আমি বলবো,